কিন্তু আপনারা আমার এলাকার মানুষজন যারা, আমি আসছিলাম এই পথ দিয়ে, রাস্তার দুই দিকে বাড়ি দেখছিলাম, আবাস যোজনার বাড়ি পাওয়ার দরকার ছিল, তো এই গরিব মানুষগুলোর দুর্ভাগ্য এরা পেল না। এদের হয়ে না শুভেন্দু অধিকারী চিৎকার করছে, না দিলীপ ঘোষ চিৎকার করছে, কিন্তু আস্তে আস্তে দেখছিলাম আদিবাসী মানুষের অনেক বাড়ি আছে, অনেক দলিত মানুষ আছেন, অনেক মুসলমানরা গরিব আছেন, এদের হয়ে বাড়ি পাওয়ার জন্য বিজেপি একবারও চিৎকার করছে না। কিন্তু ভোটের জন্য এই বিজেপি কি বলছে, হিন্দু হিন্দু ভাই ভাই। যদি তোর হিন্দু হিন্দু তোমার ভাই ভাই হয়, তাহলে এলাকার অন্তত গরিব হিন্দু বাপগুলো যারা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, তারা কেন বাড়ি পেল না, ওই জন্য একটু চিৎকার করুক। মমতার দলের নেতাগুলোকে অন্তত চোর বলুক, ধরে তুলে নিয়ে চলে যাক দিল্লি তিহাড় জেলে রাখুক, তার ব্যবস্থা এরাও করছে না। কিন্তু এরা হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, শুধু ভোটের জন্য, ক্ষমতায় আসার জন্য এদের কাছে হিন্দু হিন্দু ভাই ভাই। আর ওইটাই মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে তৃণমূল। ওই দেখ, বিজেপি আসলেই হবে, সেই হবে। আরে বিজেপি না এসে আপনার কি হতে বাকি আছে ভাই? একজন প্রকাশ্য শত্রু, একজন গোপনে শত্রু, দুটো শত্রুই কিন্তু আমাদের কাছে আজকের ডেটে চিহ্নিত হয়ে গেছে, হয়নি ভাই? না হলে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষজন চিন্তিত, আতঙ্কিত যে ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে যদি সুপ্রিম কোর্টে আইন, যদিও আইনি লড়াই চলছে, কিন্তু বিজেপি সরকার যে চক্রান্ত করছে, মুসলমানদের পূর্বপুরুষে রেখে যাওয়া কবরস্থান, ঈদগাহ, মাজার, মসজিদের যে জায়গাগুলো আছে, সেই সমস্ত জায়গাগুলো লুটে নেওয়ার প্রচেষ্টা চালানোর জন্য যে আইন নিয়ে এসেছে, সেই আইনের প্রত্যাহারের জন্য অন্য রাজ্য থেকে কত চিৎকার চেঁচামেচি করবে সেটা আমরা বলতে পারবো না। অন্তত আমাদের রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়ে কথা বলবে, আমরা ভেবেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, ওরা যেমন শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, মমতা ব্যানার্জি দলের লোকেরা মুসলমান আর তৃণমূল ভাই ভাই বলে কিন্তু রটাচ্ছে, রটাইনি ভাই, তার প্রমাণ আমি দিচ্ছি। কি বলছে বিজেপি, বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব, তোমরা আমাকে ভোট দাও। ভালো কথা, দিয়েছিলেন না 2021 সালে? তাহলে এই যে আইন নিয়ে আসলো বিজেপি সরকার, এর বিরুদ্ধে কি লড়াই করেছে তৃণমূলের পক্ষ থেকে? উল্টে কি বলছে যে এটা দিল্লির বিষয়, কারো যদি আন্দোলন করতে লাগে তোমাকে দিল্লি যে করতে হবে, এর জবাব দিতে হবে না ভাই? তাই আপনাদের বলবো, ঠিকই যেভাবে শুভেন্দু অধিকারীরা অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করলেও, এই আবাদ এলাকার মানুষজনের ট্রিটমেন্ট নিতে হলে এখান থেকে অন্তত 50 কিলোমিটার দূর কলকাতা গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে, তার বেলা আওয়াজ তুলছে না যে আবাদ এলাকাতে একটা বড় হসপিটাল হোক, শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই বলছে না ভোটের জন্য। ঠিক একই ভাবে তৃণমূল কংগ্রেস মুসলমানদের ভোট দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে লড়াই করব, এটা তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে তৃণমূল কংগ্রেস লড়াই করার চিন্তা ভাবনা থাকে, তাহলে এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো, দিলীপ ঘোষ জেলের মধ্যে থাকতো, সুকান্ত মজুমদাররা জেলের মধ্যে থাকতো। যে সমস্ত বিজেপির নেতারা পশ্চিম বাংলার হিন্দু মুসলিমের সম্প্রীতি, হিন্দু মুসলিমের ঐক্য বিনষ্ট করার জন্য প্রতিনিয়ত বাজে বাজে কথা বলে হিন্দু মুসলমানের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাদেরকে ধরে জেলের মধ্যে রাখতো। রেখেছে ভাই? কেন রাখেনি? যদি শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রেখে দেয়, তাহলে আপনার এলাকায় হিংসা ছড়াবে কে? হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে কে? আর আপনার এলাকার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না লাগাতে পারলে হিন্দু মুসলমান মিলে আওয়াজ তুলবে যে আমাদের এই শহর থেকে এত দূরে আমাদের গ্রাম, এখানকার মানুষকে 50-60 কিলোমিটার দূরে গিয়ে কেন চিকিৎসা পরিষেবা নিতে হয়? এই এলাকায় একটা উন্নত মানের স্কুল নাই কেন? স্বাস্থ্য কেন্দ্রগুলো দুরবস্থা কেন? হিন্দু মুসলমান একসাথে আওয়াজ তুলবে, এই আওয়াজটা তুলতে দেওয়া যাবে না। সেই জন্য বিজেপির মতো দলকে এরা পুষে রেখেছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য।
বন্ধুগণ সজাগ সতর্ক হতে হবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই, কানের দিকে কানে হাত দিয়ে দেখুন আছে কি না নাই। আপনাকে বলছে, হিন্দুকে বোঝাচ্ছে মুসলমান তোর শত্রু, আরে মুসলমানকে বোঝাচ্ছে হিন্দু তোর শত্রু। আরে দীর্ঘদিন ধরে একসাথে আপনারা বসবাস করছেন হিন্দু মুসলমান নির্বিশেষে, বিপদে আপদে কলকাতার বাবুরা ছুটে আসে না আপনার পাশের বাড়ির সে হিন্দু হোক আর মুসলমান হোক তার বিপদে আপনারা ঝাঁপিয়ে পড়েন? এই বলুন, আপনারা কলকাতার বাবুরা আসে, শুভেন্দু অধিকারী আসবে, মমতা ব্যানার্জি আসবে, তার ভাইপো আসবে, এখানে কেউ বিপদে পড়লে সে হিন্দু বিপদে পড়লে মুসলমান ঝাঁপিয়ে পড়বে, মুসলমান বিপদে পড়লে এলাকার হিন্দু ঝাঁপিয়ে পড়বে। এইটাকে নষ্ট কেন করতে চাইছে ওরা? ভোটে একটা দল চাইছে ক্ষমতায় টিকে থাকবো, আর একটা দল চাইছে কিভাবে আমরা ক্ষমতায় আসবো। তো ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য বলি কাদেরকে দিচ্ছে? হিন্দু মুসলমানকে। তাই হিন্দু মুসলমানের কাজ হবে যারা আপনাদেরকে বলি বানানোর চেষ্টা করছে সেই তৃণমূল বিজেপিকে জবাব দেওয়া, সেই তৃণমূল বিজেপিকে এক বাক্যে আওয়াজ শোনা যে তোমরা সেন্ট্রালে আছো, তোমরা একটা এমস এনে দেখাও তো দেখি, সেন্ট্রাল থেকে একটা হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে একটা বড় হসপিটাল বানিয়ে দাও তো দেখি, রাজ্য সরকার তো পাচ্ছে না, তারপরে তুমি আমার কাছে ভোট চাইতে আসবে। উত্তর তারা দিতে পারবে না। তোমরা বলবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন এখনো ওয়েস্ট বেঙ্গলে আসলে না, দেখবেন উত্তর দিতে পারবে না, পালাবে। এই প্রশ্নগুলো আপনাকে আমাকে করতে হবে। আপনি আমি যত প্রশ্ন করা ছেড়ে দিচ্ছি, ওরা যা বোঝাচ্ছে আমরা তাই বুঝে যাচ্ছি। কে বলছে হিন্দু বিপদে আছে, কে বলছে মুসলমান বিপদে আছে। ঘোড়ার ডিম, মানুষ বিপদে আছে। আর আপনি যদি বলেন আপনি মুসলমান আপনি বিপদে আছেন, আর উনি যদি বলে আমি হিন্দু আমি বিপদে আছি, দু ব্যাটাই গাড্ডায় পড়বে। আর আপনারা দুজনে যদি বলেন যে আমরা মানুষ বিপদে আছি, তাহলে সত্যিকারের বলছি আপনাদের যেই সমস্ত ফ্যাসিলিটিস গুলো আপনাদের পাওয়ার দরকার আপনারা পাচ্ছেন না, সেগুলো আপনাদের দ্বারে এসে পৌঁছে যাবে। শুধু ইউনিটি হওয়ার দরকার, ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আর এই ইউনিটি ঐক্যবদ্ধ না হতে পারে, তার জন্য মাঝে মধ্যে দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটুক, এই ধরনের মন্তব্য, এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে বিজেপিকে দিয়ে প্রচার করা। কিন্তু এই কথাগুলো যে কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হবে, দাঙ্গা হতে পারে, যারা এই কথা বলছে তাদের কোন জায়গায় রাখা দরকার ভাই? জেলের মধ্যে। সেটা কি রাখছে? ঝিমিয়ে যাচ্ছেন কেন আপনারা? আওয়াজ দিতে হবে তো নাকি, নাহলে আমি বক্তব্য শেষ করে চলে যাব ভাই। সেটা রাখছে না। যাদেরকে জেলের মধ্যে রাখা দরকার তাদেরকে ছেড়ে রেখেছে, কারণ ওরা যদি জেলের বাইরে জেলের ভিতরে থাকে হিন্দু মুসলমানের লড়াইটা কারা লাগাবে? আমাদের জনগণকে দায়িত্ব নিতে হবে যে হিন্দু মুসলমানের মধ্যে যারা লড়াই লাগাতে আসবে হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে জবাব দিতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে তো ভাই। আর না মনে হবে ও অমুক অমুক ও নওশাদ সিদ্দিকী মুসলমান হয়ে কথা বলে চলে গেল, হিন্দুদের দুটো গাল দিলেও ভালো কথা। আমি যদিও দিইনি, আমি উদাহরণের জন্য বলছি। চুপ করে যাবেন মুসলমান বলে, একদম নয়। আর কেউ বলবে শুভেন্দু অধিকারী এসে মুসলমানদের দুটো বাজে কথা বলে চলে গেল, আমি হিন্দু আমার ভালো লাগছে, একদম নয়। ও শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকী জানবেন ধান্দাবাজি করছে নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজের দর বাড়ানোর জন্য। আপনাদের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যারা ধর্মকে নিয়ে খিল্লি করবে, ধর্মের বিরুদ্ধে কথা বলবে, ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। বন্ধুগণ, আজকে তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা। আচ্ছা, তো আমাদের আজকে তিনটে বিষয়। কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে। এই প্রতিবাদে আমরা অনেক আগেই বলেছি যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এর বিরুদ্ধে আমাদের দেশ যে অবস্থান নেবে আমরা সেটাই সমর্থন করব। শুধু আমরা নয়, সারা ভারতবর্ষের সব বিরোধী দল ভারত সরকারকে সমর্থন করেছে। ভারত সরকারের পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে পরেই আমাদের আর্মিরা গিয়ে মাত্র 25 মিনিটে ওদের 8-9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে। সেটা আমাদের আর্মিদের, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভিদেরকে আমরা কুর্নিশ জানাই। তারপরে পরেই ট্রাম্প বলল যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আমাদের 56 ইঞ্চি ভয় পেয়ে গেল, কি বলতে পারবো না, যুদ্ধ বন্ধ করে দিল। এখন কথা হচ্ছে যুদ্ধ বন্ধ পক্ষে কি বিপক্ষে, অনেক বিতর্ক আছে, হ্যাঁ আছে তেন আছে। তবে আমি আমাদের পার্টির বা আমার কিছু কথা আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই।
হ্যাঁ, বারবার পাকিস্তান থেকে আসবে, আমাদের দেশে বিস্ফোরণ ঘটাবে, আমাদের নাগরিককে মেরে চলে যাবে, আমরা কি তাকে যোগ্য জবাব দেব না? সেই দেওয়ার মতো কি আমাদের ক্ষমতা নাই ভারতের? অবশ্যই আছে। কিন্তু যে দেশের প্রধানমন্ত্রী, তার ফিতে নিয়ে মাপতে হবে ছাতিটা 36 ইঞ্চি না 56 ইঞ্চি না 16 ইঞ্চি, সেটাই এখন প্রশ্ন থেকে যাচ্ছে। আরে ওখানে ট্রাম্প বললো আর আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন। অন্তত যুদ্ধ বন্ধ করার আগে পাকিস্তানকে তো কটা শর্ত দিতে পারতো, যে আপনার দেশ থেকে এসে আমার দেশে যারা জঙ্গি কার্যকলাপ করে লুকিয়ে গেল, আপনার দেশে যারা যদিও চলে যায় তাদেরকে ফেরত দিতে হবে। 1 সপ্তাহ কি 2 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ আক্রমণ করবো না, যদি তাদেরকে না ফিরিয়ে দেন তাহলে আবার আক্রমণ চালাবো, যে সহ্য আপনারা করতে পারবেন না। এটা বলার দরকার ছিল না? এবার তা দেওয়া দরকার ছিল যে এবারের মতো আমরা চুপ করে গেলাম, এবারের মতো আমরা যুদ্ধ বন্ধ করলাম, কিন্তু আপনার পাকিস্তানে যদি ভারত বিরোধী শক্তি চাষ হয়, ওখানে যদি জঙ্গি চাষ হয়, তাহলে কিন্তু আমার আর্মি, আমার ইন্ডিয়ান ফোর্স, আমার ইন্ডিয়ান নেভি কিন্তু ছাড়বে না, আবার যে কিন্তু যোগ্য জবাব দিয়ে আসবে। অর্থাৎ আপনার দেশে জঙ্গি চাষ বন্ধ করতে হবে। এটা দিতে পারতো তো? কিছুই বললো না। এটাই হচ্ছে 56 ইঞ্চি কি 16 ইঞ্চি সেটাই মাপার জন্য। ওটা একটা পার্ট। আর একটা পার্ট কাশ্মীরের মতো জায়গায়, যেখানে 10 মিটার 5 মিটার ছাড়া ছাড়া, যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে। মানে আপনারা এখানে কেউ যদি কাশ্মীরে ঘুরে আসেন, আমার থেকে ভালো তারা বলতে পারবে, যে আপনি ধরুন এই রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে একদম। ও মাঝে মধ্যে গাড়ি চেক ফেক করে, হ্যান করে ত্যান করে। যেখানে এই বিস্ফোরণ বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, সেই জায়গা থেকে পাকিস্তান বর্ডার 300 কিলোমিটার দূরে। কি বলা হচ্ছে, পাকিস্তান থেকে নাকি জঙ্গিরা আসলো, এসে ওখানে হামলা চালিয়ে আবার গায়েব হয়ে গেল। তাহলে ভাই প্রশ্ন থাকবে না যে এই 300 কিলোমিটার আসলো বড় হাতিয়ার নিয়ে, তাহলে ওখানে অমিত শাহর পুলিশ, দেশের প্রধানমন্ত্রী, যেখানে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যদি কোনো জায়গায় আর্মি থাকে সেটা হচ্ছে কাশ্মীর, তাহলে কি করছিল অমিত শাহ? প্রশ্ন করতে হবে না? তাহলে তো মোদীকে প্রশ্ন করতে হবে, অমিত শাহকে, বিজেপিকে উত্তর দিতে হবে যে কি করছিল আপনার ইন্টেলিজেন্স, আপনার র, আপনার এনআইএ, কাশ্মীরের আপনার ইন্টেলিজেন্সের অনেক লেয়ারের সেখানে গোয়েন্দা দপ্তরের মানুষজন আছেন বিভাগের, তারা তাহলে ফেলিওর। আর না হলে তাদেরকে ঢোকার রাস্তা কে করে দিল? তদন্ত করতে হবে না? আমরা তদন্তের দাবি চালাচ্ছি। ঠিক যেভাবে যে জঙ্গিগুলো এসে মানবতা বিরোধী যারা, কাশ্মীরের শুধু মানুষের বিরুদ্ধে নয় সারা দেশের মানুষের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমরাও আছি, তাদেরকে খুঁজে বার করে 6 মাসের মধ্যে বিচার করে ফাঁসিতে টাঙাবার যেমন দাবি করছি, ঠিক সাথে সাথে তদন্ত করতে হবে তাদের নির্দেশে, তাদের গাফলতিতে, তাদের গাদ্দারিতে ওরা বনের ওপর থেকে এসে আমার 26 জন নাগরিককে শহীদ করলো, এটাও খুঁজে বার করতে হবে। এবং যাদের গাফলতি, যাদের গাদ্দারির জন্য আমার দেশের নাগরিক খুন হতে হলো, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবি আমরা করছি। করবেন না ভাই? আর এটাই তো মোদির কান শুনতে সহ্য করছে না। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, এর জন্য দায়ী তো রাজ্য পুলিশ। ওখানে দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে মারা গিয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে লোকের দোকান পড়েছে। এর দায়িত্ব রাজ্য পুলিশকে নিতে হবে, কারণ রাজ্যের ল এন্ড অর্ডার দেখার দায়িত্ব কাদের? রাজ্য পুলিশের। তার রাজ্য পুলিশের আন্ডারে এক ধরনের ঘটনা ঘটে গেল, দায়িত্ব রাজ্য পুলিশকে নিতে হবে। আর কোন জায়গায় দেশের যেখানে সেন্ট্রালের ফোর্স থাকে, যেটা সেন্ট্রালের আন্ডারে আছে, সেখানে এসে জঙ্গি কার্যকলাপ করে চলে গেল, কেন্দ্র সরকারকে তো দায়ী নিতেই হবে। শুধু তাই নয়, যে কাশ্মীরের 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, একটা পার্কের মধ্যে ঢুকলো, পার্কের গেট লাগিয়ে দিয়ে দেখে দেখে মানুষকে খুন করে গায়েব হয়ে গেল। 2 ঘন্টা পরে রেস্কিউ টিম এসেছে, অর্থাৎ ফোর্স এসেছে ওদেরকে উদ্ধার করতে। 2 ঘন্টা কেন ফোর্স আসলো না? এ প্রশ্ন থাকবে না? এ প্রশ্ন করতে হবে না? এ প্রশ্ন শুভেন্দু অধিকারীকে করতে হবে, এ প্রশ্নের উত্তর শুভেন্দু অধিকারীকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর মোদীকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর অমিত শাহকে দিতে হবে, এই
প্রশ্নের উত্তর বিজেপিকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দিতে হবে যে 2 ঘন্টা ধরে হয় আমাদের ফোর্সকে খবর দেওয়া হয়নি, না হলে আমাদের ফোর্সকে আসতে দেয়নি, তাহলে হয় খবর দেয়নি বা আসতে দেয়নি, কারা এর মধ্যে ছিল সেটাও খুঁজে বার করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই প্রশ্ন যখনই আপনি করতে চাইছেন তখনই শুভেন্দু অধিকারীরা দেখলেন এয়ারপোর্টে কেমন লাফালাফি করছিল, কেমন লাফালাফি করছিল, ধর্মের দিকে টান নিয়ে নিচ্ছিল। এখন লাফালাফি বন্ধ হয়ে গেছে ভাই। তখন আমার হিন্দু ভাইদেরকেও একটু ভুল বুঝিয়েছিল, এখন হিন্দু ভাইরাও প্রশ্ন করছে মোদী বা বিজেপি মোদীকে কি বলে, হিন্দু হৃদয় সম্রাট মানাতে চায়, মানে হিন্দুদের হৃদয়ের সব থেকে বড় উনি এখন সম্রাট, ভগবান বলতে চাই তাকে, পুজো করবে 2 দিন পরে, হয়তো সেই বিতর্কে আমি যাব না। কিন্তু প্রশ্ন হচ্ছে এর আগে পরে ইতিপূর্বে আমরা ভারতবর্ষের ইতিহাস দেখেছি দলিত হওয়ার জন্য পিটিএ মেরে দিয়েছে। কদিন আগে সাউথ ইন্ডিয়াতে দলিত বাড়ির একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিল, তাকে মারধর করে উচ্চবর্ণের দ্বারাই তাকে তার পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করেছে, শুধু দলিত হওয়ার জন্য, পিছড়ে বর্গের হিন্দু হওয়ার জন্য। ঘটনা ঘটেছে আদিবাসী হওয়ার জন্য পিটিএ মেরে দিয়েছে উচ্চবর্ণরা, মুসলমান হওয়ার জন্য মিথ্যা অপবাদে গোবংশ খেয়েছে, এইভাবে পিটিএ মেরে দিয়েছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড ছিল না যে হিন্দু হওয়ার জন্য জঙ্গি এসে তাকে গুলি করে মেরেছে, এখানে প্রথম। এর আগে অনেক প্রধানমন্ত্রী ছিল, বিজেপির প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ীজি, তার আমলেও কিন্তু হিন্দুকে দেখে জঙ্গিরা গুলি করে মারেনি, অর্থাৎ তাতে সাহস পায়নি। তাহলে যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠিত করতে চায়, যে বিজেপি হিন্দুদেরকে রক্ষা করবে বলে ক্ষমতায় আসলো, যে বিজেপি হিন্দুদের কাছ থেকে ভোট এই জন্যই চাইলো যে তারা হিন্দুদেরকে রক্ষা করবে, সেই বিজেপির আমলে 26 জন হিন্দুকে দেখে দেখে খুন করলো। এই বিজেপির তো এতদিন দল থেকে মানে পদত্যাগ করা দরকার প্রধানমন্ত্রীর, এবং দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার। এই প্রশ্নটা করবেন না? আর হিন্দু ভাইদেরকে দিয়ে বলাবে, বিজেপির যারা নেতা আছে তাদের কাছ থেকে উত্তর চাইবে। এই কংগ্রেস তো এতদিন বলেনি যে পার্টিকুলার কোন ধর্মের মানুষকে রক্ষা করব, তারা আমলে এই ধরনের ঘটনা ঘটেনি। তোমরা বলেছো হিন্দুদের রক্ষা করব, হিন্দু বিপদে আছে বলেছিলে, কিন্তু এর ইতিপূর্বে এত বিপদে থাকেনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতটা বিপদে মোদির আমলে আছে, এখনকার বিজেপির আমলে আছে। আমি বারবার বলে এসেছি হিন্দুদের রক্ষা করবার কথা বললেও আপনার আমার এলাকার যিনি হিন্দু মানুষ আছে জিজ্ঞাসা করুন, 10 বছর আগে যার তার ব্যবসা যতটা ছিল এখন তলানিতে চলে যাচ্ছে। কিন্তু বিজেপির নেতাদের ছেলেগুলো দেখুন আইসিসির টপে চলে গিয়েছে। ভালো কথা, গিয়েছে ভারতবর্ষের একজন মানুষ, আমার অত বিরোধী নয়, কিন্তু যে জীবনে ব্যাটে বলে হাত দেয়নি সে আইসিসির চেয়ারে বসে আছে, বুঝতে হবে। তাহলে হিন্দু বিপদে বলে ক্ষমতায় আসলো, আপনার পাড়ার রাম কাকা রমেন কাকার অবস্থা দেখুন তলানিতে চলে যাচ্ছে, আবার অন্য এক হিন্দু আইসিসি চেয়ারম্যানের পদে চলে যাচ্ছে। লাভটা কার হচ্ছে? রাজনীতি করা হিন্দুর লাভ হচ্ছে, আর ভোটার হিন্দুর ক্ষতি হচ্ছে। 2011 সালে দিদিমণি আপনাকে আমাকে ভুল বুঝিয়েছিল, কি বলেছিল? যে ক্ষমতায় নিয়ে আসো, মুসলমান বিপদে আছে, মুসলমানের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সাচার কমিটির যে সুপারিশ, ওয়াকাফ যে সম্পত্তি বেহাত হয়েছে সব উদ্ধার করে দেবো, বলেনি ভাই? এখন কি দেখছেন? উদ্ধার হয়েছে? আপনার এলাকার মুসলমান যারা আছেন এখানে বুকে হাত দিয়ে বলুন তো, 2011 সালে যে জায়গায় ছিলেন তার থেকে খারাপ জায়গায় না ভালো জায়গায় আছেন? বলেন। খারাপ জায়গায় আছে। সব থেকে বড় খারাপ জায়গা কি বলুন তো? আজকে হিন্দু মুসলমানের মধ্যে রেষারেষি ঢুকিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। যেটা আগের দিনে আমরা খেতে না পেলেও এক মাচায় বসে আড্ডা মারতাম হিন্দু মুসলমান মিলে, কোনো অসুবিধা ছিল না। এখনো তো খেতে পাচ্ছি না, এখন ওই এক মাচাতে বসাটাও দূরে সরিয়ে দিয়েছে। তার অন্যতম প্রধান কারিগর হচ্ছে তৃণমূল। যেদিন থেকে মমতা ব্যানার্জি মাথায় ঘুমটা দিয়ে ইফতার করা শুরু করেছে সেই দিন থেকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই ঢুকিয়ে দিয়েছে। ভাই আপনার ইচ্ছা হলে আপনি মুখ্যমন্ত্রী আসুন না, হিজাব না পরে আসলে কি আপনাকে আমরা ঢুকতে দেবো না? ভাই দেবেন নাকি? একজন হিন্দু ধর্মের মানুষ যদি কপালে তিলক কেটে এসে এখানে বসে, আমি তাকে বারণ করব? তার ধর্মীয় পরিচয়। আমার একটা হিন্দু মা যদি এসে সিঁদুর পরে এখানে বসে, তাকে বারণ করব?
ঠিক একই ভাবে একটা আমার মা যদি এখানে বোরকা পরে এসে বসে, তাকে বারণ করবো? কেউ করা যায় না, কারণ তার ধর্মীয় পরিচয়। কিন্তু আমাদের স্টেজে আসলে আপনাকে হিন্দু হলে আপনাকে সিঁদুর মুছে আসতে হবে, মুসলমান হলে আপনাকে বোরকা খুলে আসতে হবে, এরকম কিছু ব্যাপার আছে কি? এটা করাই মানেই জানবেন ধর্ম, এটা ধান্দাবাজি কিছু চলছে, কিছু ধান্দাবাজি চলছে। তো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদটা বেশি ঢুকিয়ে দিয়েছে। তা বন্ধুগণ, বিজেপিকে প্রশ্ন করতে হবে যে তোমার আমলে দেখে দেখে 26টা হিন্দুকে কিভাবে খুন করলো, এর জবাব তো তোমাকেই দিতে হবে। এর উত্তর না দিতে পেরে উত্তরাখণ্ডের একজন গরিব মুসলমান ভ্যান চালককে ধরে টানাটানি করছে, কোন মুসলমান চা দোকানদারকে, কোন মুসলমান রং মিস্ত্রিকে, কোন মুসলমান ভ্যান চালককে, এরা সারা ভারতবর্ষ ধরে জুড়ে ধরছে, তাদের উপর অত্যাচার করছে। এদের ধরার প্রশ্ন দরকার ছিল দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা, বিজেপি পার্টিকে জিজ্ঞাসা করার। এরা সেটা না পেরে গরিব মুসলমানদের উপর অত্যাচার নামিয়ে আসছে। কতদিন যাবে এটা এরা করবে, কারণ ব্যর্থতা ঢাকার জন্য। এরা বলেছিল 2 বছরে 2 কোটি চাকরি দেবো বিজেপি, 2 কোটি চাকরি তো দূরের কথা, 2 লক্ষ চাকরি দিতে পারেনি। সব কটা প্রতিশ্রুতিরা ব্যর্থ হয়েছে। এরা যে কথা বলেছিল সবটাই ফেল হয়েছে। এই ফেলের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দাও। তাই আমাদের সজাগ সতর্ক থাকতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে, দেশের প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে যে আগামী দিনে আমাদের দেশে এই ধরনের কোনো অরাজকতা হবে না, কোনো সন্ত্রাসবাদী হামলা হবে না। এই দায়িত্ব আপনাদের নিতে হবে এবং পাকিস্তানকে বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিতে হবে যে আগামী দিনে আপনার দেশ থেকে কেউ এসে আমাদের দেশে ঢুকে নোংরামি করবে, তাহলে কিন্তু আমরা আর ছেড়ে কথা বলবো না। এটা দেশের আমার দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে হবে। এটা বলতে পারে না, এরা বিরিয়ানি খেতে চলে যেতে পারে। দেখছেন না, বিরিয়ানি খেতে চলে যাচ্ছে, মাঝরাতে চলে গিয়েছিল পাকিস্তানে। দ্বিতীয় যেটা হচ্ছে প্রশ্ন, সময় কটা বাজে? আমি একটা, তুমি তো 26,000 চাকরির কথা বলছিলে, শুনছিলাম আসার কথা। আমি ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন আমরা বিরোধিতা করছি, কেন প্রত্যাহারের কথা বলছি, আপনারা এটা শুনতে চান? যারা শুনতে চান একটু হাত তুলুন তো। আপনারা সবাই শুনতে চান? তার আগে আপনি হাত তুলে রাখুন। তার আগে আপনাদের কাছে আমি একটা কথা বলবো, যদি ভালো লাগে আমার সাথে আপনি হ্যাঁ মিলাবেন, না ভালো লাগলে মিলাবেন না। আমার তার আগে একটা প্রশ্ন, যখন আপনি আমি বিপদে আছি, আমার আপনার মাদ্রাসা মসজিদের সম্পত্তি, আপনার আমার বাপ দাদুর কবরস্থান যখন বিজেপি সরকার লুটে নেওয়ার চেষ্টা করছে, তখন মমতা ব্যানার্জি আমাদেরকে কি বলছে? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, সামনে 2026 নির্বাচন আসছে, তাহলে এর জবাব আমরা দেবো তো নাকি ভাই? দেবো তো ভাই? এর জবাব দিতে হবে। আমি বলছি না আপনি আমাকে আইএসএফ কে ভোট দেবেন, সেটা আপনাদের ব্যাপার, আমরা ভোটের সময় ভোট চাইবো, কিন্তু 2026 নির্বাচন যখন আসবে এই ইভিএম মেশিনের সামনে কি আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সেই সময়ের কথা মনে রাখবেন যখন মাদ্রাসা মসজিদ, তখন কবরস্থান নিয়ে আপনি চিন্তিত, তখন যে আপনাকে বলেছিল দিল্লি যাওয়ার কথা, তার বিরুদ্ধে আমরা ভোটটা করবো। ইভিএম মেশিনের সামনে দাঁড়াবো, ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে যখন বড় ফুলের ছবিটা আসবে, সেই বড় ফুলকে আমরা ভোট দেবো না, কারণ এরা মাদ্রাসা মসজিদকে কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। আমাদের চক্রান্তকে যারা সহযোগিতা করছে, এই জোড়া ফুল তৃণমূল, এদের বিরুদ্ধে আমরা ভোট করবো। হবে তো নাকি ভাই? ভালো লাগলে খাম চিহ্ন তো দেবেন, না ভালো লাগলে দেবেন না। তবে অনুরোধ আপনাদের বলছি, আপনার ভোট নিয়ে ক্ষমতায় আজকের দিকে আছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে, মন্ত্রীর চেয়ারে বসে আছে, আপনার ভোট ছাড়া হতো না। আর আপনার ভোট নিয়ে আজকে বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না, 2026 সালে আমরা দেখিয়ে দেবো আমার ভোট ছাড়া, আপনার আমার ভোট ছাড়া আপনি নবান্নের 14 তলায় বসতেও পারবেন না। আপনি যেমন আমাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমরাও 2026 সালে আপনাদেরকে নবান্ন থেকে নামিয়ে দিল্লির আমরা হয় ফ্লাইটে নালে ট্রেনের টিকিট কাটিয়ে দেবো। হবে তো নাকি ভাই? এ মায়েরা, হবে তো? ভালো না লাগলে দেবেন না ভোট আমাদেরকে। আমি বলছি না ওদা করেছি, মানে আমাকে ভোট দেওয়ার জন্য ওদা করতে বলছি না ভাই, ওটা বললাম কি মিসগাইড যেন কেউ না করে আপনাদের। আমাকে ভোট দেওয়ার জন্য ওদা করছি না, আমি যে ওদা করুন, প্রতিজ্ঞাবদ্ধ হন। আজকে আপনার পাশে থাকার দরকার ছিল রাজ্য সরকারকে, বিজেপির বিরুদ্ধে আন্দোলন, এখানে বেশি করে যদি আমরা আন্দোলন সংগঠিত করতে পারি, পশ্চিমবাংলায় আন্দোলন হবে, ত্রিপুরার মানুষ সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে, দিল্লির মানুষ সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে, মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে, ওসবের মানুষ সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে, সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে, বিজেপি সারা ভারতবর্ষ দুর্বল হবে। বেশি করে আন্দোলন করতে বলতো তো মমতা ব্যানার্জি, যে তোরা বেশি বেশি করে আন্দোলন কর, তবে হ্যাঁ শান্তিপূর্ণ আন্দোলন।
আমি তোমাদের সাথে আছি, এটা বলতে পারতো তো। তা না বলে কি বলছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মানে এখানে আন্দোলনটা ভাই কার বিরুদ্ধে হচ্ছে? ভারত সরকারের এখন যারা পরিচালনা আছে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের বুক চিনচিন করছে কেন বলুন আপনারা? এরা একে অপরের পরিপূরক। 1998, 2000, 2001, 2002, 2004 বাপের বয়সী যে লোকগুলো আছে জিজ্ঞাসা করুন তো, 2004 সালে বিজেপির সাথে ঘর সংসার করে এমপি ভোটে কে লড়াই করেছে? হ্যাঁ একদম। কয়লা মন্ত্রী হয়েছিল কার আমলে? সেটা কে ছিল? বিজেপি। পুরাতন সম্পর্ক তো বিজেপির সাথে তৃণমূলের, ওই জন্য বিজেপিকে বললে তৃণমূলের বুক চিনচিন করে। বুঝতে পারছেন? তাই আমাদেরকে জবাব দিতে হবে 2026 সালে। ওসব কে আসছে কে যাচ্ছে জানার দরকার নয়। পশ্চিম বাংলার বিধানসভায় দলিতদের হয়ে বলার জন্য, আদিবাসীর হয়ে বলার জন্য, মুসলমানের হয়ে বলার জন্য, পশ্চিম বাংলার নাগরিকের হয়ে বলার জন্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তন করার জন্য, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মানুষের হয়ে কথা বলার জন্য অন্তত 50 থেকে 100 জন আমরা নওশাদ সিদ্দিকী ভিতরে পাঠাবো। কে আসলো কে গেল জাকার দরকার নেই। এটা মাথায় থাকবে তো? ওসব ভেবে লাভ হবে না। কে আসছে কাকে আটকাতে হবে, আর কবে আটকাবে বাবা? 2016 সালে কোটা ছিল 3টে বিজেপির, 2021 সালে কটা হলো? 77টা। আটকাতে পেরেছেন আপনি? আটকাতে পেরেছেন বাবু? পারেননি। উল্টে আপনি আপনার লক্ষ্যে কম ঢুকালেন। 2016 সালে সিপিএম কংগ্রেস মিলে প্রায় 50টার অধিক সিট ছিল, 56টা মতো সিট ছিল, আর আজকে সেটা আপনি সেই কংগ্রেস সিপিএম আইএসএফ মিলিয়ে একটা পাঠালেন। তাহলে ক্ষতি হলো না লাভ হলো? আপনাদের ক্ষতি হয়েছে। এই ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চান আগামী দিনে, তাহলে আমি আপনাদের বলবো চোখ কান কারো দিকে তাকাবার দরকার নয়। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি। সেখানে অবশ্যই লেফট ফ্রন্টকে রাখার চেষ্টা হচ্ছে, সেখানে কংগ্রেসকে রাখার চেষ্টা হচ্ছে, আরো যে সমস্ত ছোট বড় দল আছে এক করে 2026 সালে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। সব ভোটটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাবে, হবে তো নাকি? যার যেখানে শক্তি সেই রকম ভাবে আমরা চেষ্টা করছি, আলোচনা চালাচ্ছি। যত ছোট বড় রাজনৈতিক দল আছে, কেউ 34 বছর শাসন করেছে থাকতে পারে, কেউ 25 বছর বাংলাকে শাসন করেছে সে থাকতে পারে, কেউ নতুন 14 দল উঠেছে সে দেখার দরকার নয়। যার যেখানে যোগ্যতা আছে, যার যেখানে গ্রহণযোগ্যতা আছে, তার ভিত্তিতে সিটকে আমরা আলোচনা করছি। অ্যাডজাস্টের মাধ্যমে তাদেরকে সেইখানে দাঁড়িয়ে একটাই আওয়াজ হবে, জোড়া ফুল আর পদ্ম ফুল, এই দুটো বাদে একটা সিম্বলে হাত দাও, বিজেপি তৃণমূলকে গঙ্গায় ফেলো। ওই সিম্বল দুটোতে বাদে যে শক্তিশালী হবে তাকে ভোট দাও। সারা ভারত পশ্চিম বাংলা জুড়ে তৈরি করতে হবে। না হলে আপনি যদি ভাবেন তৃণমূলকে দিয়ে আপনি বিজেপিকে রুখবেন, আপনার মানে দিবা স্বপ্ন দেখছেন। হয়? আচ্ছা আমি একটা কথা বলেন, মায়েরা এখানে আছে তো, মায়েরা ভালো বলতে পারবে, বাপেরা মায়েরা। আচ্ছা মায়েরা বলুন, গর্ভের সন্তানকে যত খারাপই হোক না কেন, সন্তান তো সন্তানই বলেন, তেজ্য পুত্র করে দিল, সন্তানের প্রতি একটা আলাদা টান থাকে না মা বাবা? গর্ভের সন্তান তো। তৃণমূলটা কে? তৃণমূলটা বিজেপির কে? আমি বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে। মমতা ব্যানার্জি কিছু বললি আমার নামে নোটিশ পাঠিয়ে দেয়। আমি বলে যাচ্ছি আজকে 1998 সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে, বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম, আর তার প্রমাণ এখনো দিয়ে যাচ্ছে। আরে আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা, সোদপুরে বাড়ি, কলকাতা আরজি কর হসপিটালে যাকে খুন করে ধর্ষণ করালো, হ্যাঁ ওই মামলাটা কোথায় গেল? এসি ঘরে ঢুকে গেল তো, ফ্রিজে ঢুকে গেল না? ওই মামলাতে বলা হচ্ছে যে 54 থেকে 55 জন মানুষ ওই যেখানে ওই আমাদের বোনটাকে খুন করলো ওই করিডোরে ওই দিনকে যাতায়াত করেছে। 54 থেকে 55 জন। কজন ধরা পড়েছে এখন পর্যন্ত? একজনই এখন আছে, আপনার মেন যে সেটা হচ্ছে সঞ্জয় রায় না কি নাম আছে। কিন্তু ওইখানে ওই সময়ে 54 থেকে 55 জন যাতায়াত করেছে ভাই। এবারে সিবিআই ওনার নাকি খুঁজে পাচ্ছে না। সিবিআই খুঁজে পাচ্ছে না, না সিবিআই দাদার সিবিআই দিদির নেতাদের গুলোকে বাঁচাচ্ছে, সেটা আমাদের ভাবতে হবে।
পুরাতন সম্পর্ক বাঁচাচ্ছে। আচ্ছা ভাই, সিবিআই নাও খুঁজে পেতে পারে, আমার এখানে আমি এখানে যদি এসে সবাইকে চিনতে পারবো? তাহলে কাউকে যদি একটা চেনার দরকার হয়, ওই 54-55 জন গিয়েছে, সিসিটিভিতে সবার ছবি আসছে, ওই ছবিগুলোকে প্রিন্ট আউট করে সিবিআই যে ওয়েবসাইট আছে, সিবিআই যে সোশ্যাল মিডিয়ায় পেজ আছে, বা সিবিআই বিভিন্ন টিভি চ্যানেলে যদি আপলোড করে দিতে পারে তো, যে এই মুখটা কে বলো তো, নাম কোথা ঠিকানা কোথা, আমাদের সিবিআই অফিসে জমা দাও যদি জানতে পারো। যদি আপনার এলাকার এই ভেবিয়ার কেউ যদি ওই 55 জনের মধ্যে ঢুকে থাকে, আপনার এলাকার মানুষ, আপনি চিনতে পারবেন তো? তার নাম ঠিকানা সিবিআই অফিসে দিয়ে আসবেন, তাহলে ধরা পড়বে তো 55 জন কে ছিল। তা করছে না কেন? ওই 55 জন করতে গেলেই তো তৃণমূলের বড় বড় নেতাদের ছেলেপুলে জড়িয়ে পড়বে, আর তৃণমূলের বড় বড় নেতাদের ছেলেপুলে জড়িয়ে পড়বে বিজেপি। ওই জন্য দাদার সিবিআই, অর্থাৎ অমিত শাহ সিবিআই, ওই জন্য এই কাজ করছে না। এটা তো একেবারে পরিপূরক। আপনি কি মনে করেন তৃণমূলকে বিজেপি জব্দ করবে? যা এভিডেন্স আছে এখন পর্যন্ত কালেক্ট করে যতটুকু যা আছে, পুরো এই মন্ত্রিসভার অর্ধেক জেলের মধ্যে থাকতো। শুধু একটা দুটো মন্ত্রী না, পুরো অর্ধেক মন্ত্রিসভা জেলের মধ্যে থাকতো। তাও থাকছে না কেন? বাঁচিয়ে রেখেছে। আর সেই বিজেপিকে দিয়ে আপনি, সেই তৃণমূলকে দিয়ে মনে করছেন আপনি বিজেপি কে করবেন? বিজেপি কে, ওটা কি বলে, ওটাকে এ করবে, রুখবেন মনে হয়? 2011 সালের আগে আপনি বলেন, বাপের বয়সী যারা আছেন বা যারা 2011 সালে রাজনৈতিক জ্ঞান ব্যাপকভাবে হয়ে গিয়েছিল, 2011 সালে বিজেপি বলে সেই অর্থে কিছু ছিল পশ্চিমবাংলায়? কবে থেকে হলো? কবে থেকে হয়েছে? 2011 সালের পর থেকে যেন বিজেপি বাড়ছে, এটাও আছে। আচ্ছা, এই জায়গাটা, এটা একটা জমি তো, আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করবো, হবে? হবে কি? কি করতে হবে তাহলে? চষতে হবে, লাগন দিতে হবে, চষতে হবে। যদি এই মাটি যদি ধান চাষ উর্বর না হয়, মাটি চেঞ্জ করতে হবে, তাই তো? তাহলে কি করতে হবে? সার দিতে হবে, টার দিতে হবে, মাটিকে চাষযোগ্য করতে হবে। 1998 সালের আগে পশ্চিম বাংলায় অনেকবার বিজেপি চেষ্টা করেছিল কি করবে, এখানে চষবে, ফলন ফল ফলাবে। যখনই চেষ্টা করেছিল পশ্চিম বাংলার সরকার, তখন অবশ্যই বলিষ্ঠ কণ্ঠে বারবার ওরা গাছ লাগিয়েছে আর স্প্রে বিষ মেরেছে, বারবার গাছ লাগিয়েছে, স্প্রে বিষ মেরে বিজেপিকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি। তখন বিজেপি খুঁজলো কাকে? এই মমতা ব্যানার্জিদের মতোকে, এদেরকে দিয়ে পশ্চিম বাংলা নিজের জায়গাটাকে উর্বর করতে হবে। 1998 সালে তৈরি করলো এই 2025 সাল দেখার জন্য। 1998 সালে ওরা গাছ লাগিয়েছিল, ওদের রাস্তা তৈরি করার জন্য কংগ্রেস থেকে ভেঙে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে নতুন একটা দল করলো বিজেপি রাস্তাকে ক্লিয়ার করার জন্য। ওরা 2011 সালে ক্ষমতার পরিবর্তন হলো, ক্ষমতা পরিবর্তনে রাজনাথ সিং যে এখন সেন্ট্রাল ডিফেন্স মিনিস্টার, পূর্ণ সহযোগিতা করেছে বিজেপির। সেই সিঙ্গুর থেকে নন্দীগ্রাম ছায়া সঙ্গী হয়ে ঘুরেছিল। তো সব রকম ভাবে সহযোগিতা করে 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 2011 সালে ক্ষমতায় নিয়ে আসলো। এবার তারপরে এরা বিজেপি তার শাখা পোশাখা ছড়ালো। তাহলে বিজেপিকে পশ্চিমবাংলার জায়গা কে করে দিল? তৃণমূল করেছে। আর সেই তৃণমূলকে দিয়ে মনে হয় আপনি আটকাবেন? তার প্রমাণ দেখান যে আটকাতে পারবো। 2016 সালে 3টে ছিল, 2021-এ 77টা। এখনো যদি মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, দেখবেন এতদিন কোথায় ছিল? শহরে ছিল, কলকাতা শহরে ছিল বিজেপি, এখন কোথায় এসেছে? আপনার গ্রামে এসে গেছে। কালকে যদি একে না আটকাতে পারেন, আপনার বেডরুমে ঢুকে যাবে, মাথায় রাখুন। তাহলে কি করতে হবে? গণতান্ত্রিক প্রক্রিয়াতে একে আটকাতে হবে। একে আটকানোর সহজ যুক্তি কি জানেন? আমি একটা উদাহরণ দিচ্ছি, কারণ আমি আমাকে গরু ছাগল বলছি না। আচ্ছা বলেন, এখানে যদি ঘাস থাকে তাহলে গরু আসবে তো ভাই? আর যদি ঘাসই আমরা মেরে দিই, মানে স্প্রে ঘাস, তাহলে গরু আসবে কি? যদি ঘাস থাকে গরু আসবে, আর ঘাস না থাকলে গরু আসবে না। তাহলে ঘাসটা আমি রাখছি কেন? ঘাস আছে বলে তো তৃণমূল আছে, তৃণমূলকে ঘাস হিসাবে ধরে তাহলে বিজেপি আসছে। আমি বিজেপিকে ওটা বলছি না, উদাহরণের জন্য বলছি। যদি লাইন, যদি পাইপ লাইনের মাধ্যমে পাস হচ্ছে, পাইপ লাইনটা যদি কেটে দিই, অর্থাৎ এখানে আপনি তৃণমূলকে হারান, বিজেপি আপনি জিত বেরিয়ে যাবে। বুঝতে পারছেন না কি বলছি? ও আর দাঁড়াতে পারবে না, কারণ সকালে তৃণমূল, রাত্রে বিজেপি। তো আপনারা বিজেপি কোথায়? সকালে উঠে দেখছেন হঠাৎ বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে। কে লাগিয়েছে ভাই? কে? খোঁজ নিয়ে দেখুন না। তৃণমূলের লোকেরা রাত্রে লাগিয়ে দিচ্ছে আপনাকে চমকানোর জন্য। এটা হচ্ছে না? যে আপনার মুকুল রায় এখনো সে বলতে পারবে না কোথায় আছে।
মুকুল রায় কোন দলের তিনি বিধায়ক এখন তিনি নিয়ে বলতে পারবেন না। সব্যসাচী এখন বড় পদ, মমতা ব্যানার্জিকে হিজাব রানী না কি বলেছিল, হিজাব কিনে খিল্লি করেছিল, সেই সব্যসাচী এখন কোথায় তৃণমূলে আবার কোলে উঠে পড়েছে। ও কালকে যদি আপনাকে ভয় দেখানো দরকার পড়ে সব্যসাচীকে বলে দেবে বাবু তুই আবার বিজেপিতে চলে যেত। ঠিক রাজীব ব্যানার্জি যখন মুসলমানদেরকে ভয় দেখানোর দরকার আছে, মুসলমানদেরকে ভয় পাইয়ে দিতে হবে, সংযুক্ত মোর্চাতে আইএসএফ সিপিএম কংগ্রেস যে শক্তিশালী দল তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা, মানুষ সব সংযুক্ত মোর্চাকে ভয় দেখিয়ে ভোট দিয়ে দিতে পারে, তাহলে কি হবে? ওর নামটা কি? রাজীব ব্যানার্জি বিজেপিতে চলে গেল। বিজেপিতে গেল না পাঠানো হলো? বলেন ভাই, আমি তো মনে করি পাঠানো হলো। আমার ধারণা ভুল হতে পারে, প্রমাণ করালি মেনে নেবো আমি। পাঠানো হলো, কারণ যখন যা দরকার লাগবে এদিক সেদিক করে এরা, যখন যা দরকার যেটা লাগবে এদিক সেদিক করে শুধু আপনাকে ভয় দেখানোর জন্য। আর আপনি ভয় পেয়ে গেলেন, সবাই চলে যাচ্ছে বিজেপি হেসে যাবে। আরে কি হবে ভাই, সারা দেশ তো বিজেপি চালাচ্ছে। আরে তৃণমূল থেকে আপনার কি ঘন্টাটা লাভ হচ্ছে বলেন তো? কে আসবে কে যাবে দেখার আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে আমার কথা কজন বলছে, এটা মাথায় রাখবেন। পশ্চিমবাংলার বিধানসভাতে 63টার উপরে আদি দলিতদের সংরক্ষিত সিট থেকে পিছিয়ে বর্গের হিন্দুদের হয়ে কথা বলার জন্য সেই সিট থেকে 63টার উপরে বিধায়ক আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না বলিষ্ঠ কণ্ঠে কেন ফেক এসসি সার্টিফিকেট দিয়ে চাকরিগুলো হচ্ছে। প্রকৃত যারা গরিব পিছিয়ে বর্গের হিন্দু তারা কেন চাকরি পাচ্ছে না, তাদের পরিবর্তে অনেক কোটায় মুসলমানরা চাকরি করছে, কথা বলার সাহস দেখাতে পারছে না। তাহলে 63 জনকে পাঠিয়ে কি লাভ পাচ্ছে ভাই? 18 জন আদিবাসী সমাজের এমএলএ আছে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না যে অ্যাট্রোসিটিজ অ্যাক্টের মাধ্যমে আদিবাসীদের যে ডেভেলপ হওয়া দরকার বা এসটি কোটায় আদিবাসীদের যেগুলো পাওয়া দরকার সেগুলো কেন পাচ্ছে না? লাভ কি হবে? আপনি মুসলমান, 43-44টা বিধায়ক আছে পশ্চিমবাংলার বিধানসভায়, দাঁড়িয়ে কারো বলার ক্ষমতা হলো না যে রমজান মাসে 3 দিন ছুটি দাও। কারো বলার ক্ষমতা হলো না নওশাদ সিদ্দিকী ছাড়া যে রমজান মাসে ফলের দামটা কমাও। লাভ কি হবে? তাহলে আপনি বিজেপিকে আটকানোর জন্য ওদেরকে পাঠিয়ে লাভটা কি হবে? ওই চোর ডাকাত তৈরি হবে। মানে আমি অফিসিয়াল চোর ডাকাত বলছি, ওই চাকরি চোর হবে। আমার 26,000 চাকরি বাতিল হয়েছে, এর মধ্যে তো অনেকে তো যোগ্য অনেকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তারাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু কিছু চোরদের জন্য, চাকরি চোরদের জন্য। তাহলে লাভটা কি হবে? লাভ করতে গেলে কি করতে হবে? হিন্দু মুসলমান আদিবাসী এসব দেখার দরকার নাই, জনগণের হয়ে কথা বলবে কে, ঐক্যের হয়ে কে কথা বলবে। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, চাল ডাল সরষের তেল পেট্রোল ডিজেল প্রতিনিয়ত দাম বাড়ছে, দাম কমাতে হবে। এই জন্য কারা চিৎকার করছে, সেই ধরনের কজনকে পাঠাতে পারছেন, সেটাই 2026-এ আপনারা শপথ নিন যে ওসব আমরা ভাই তোমরা হিন্দু মুসলমান রাখো, আমার দেখার দরকার নাই। আমাকে আমার হয়ে বলার মতো লোক পাঠাতে হবে যে আমার এখানে প্রাইমারি স্কুলে, আমার এখানে হাই স্কুলে টিচার নাই কেন, টিচার কবে আসবে, এই কথাটা বলার মতো লোক দরকার বিধানসভায়। এই বিধানসভায় বলার দরকার এই ব্লকের হসপিটালটাকে উন্নত মানে করতে হবে, এই ব্লকের মানুষই যাতে এই ব্লকে ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা কিভাবে করবে, এই আওয়াজ তোলার লোক ওর মধ্যে পৌঁছাতে হবে। আর এখানকার বিষয় এখানেই আন্দোলন হবে, এই রকম লোক বললে ওলা ভিতরে পাঠাতে হবে। আর না হলে একে আটকাচ্ছ তাকে আটকাতে হবে, এই করতে করতে তো 75 বছর পার হয়ে গেল। বাবা বাপেরা চলে গেল, দাদুরা কবরে চলে গেল, বাপেরা যাওয়ার পথে এবার আমরা যাব। 75 বছর ধরে এই দায়িত্ব তো ছিল বাপ আপনাদের, শুধু আটকাতে হবে। আটকাতে আটকাতে কি পেয়েছেন বলেন না, কি পেয়েছেন? কিছু পেয়েছেন কি পাইছেন বলুন তো? বাংলাদেশি তকমা, তাই না? জঙ্গি, এ তো পেয়েছেন, বড় বড় সার্টিফিকেট পেয়েছেন। তো বলার সাহস পেত? যদি 50 খানা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকতো, কলকাতা রাজপথে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্ট করার মতো সাহস কেউ দেখাতে পারতো? আজকে অভাব। যদি 50টা থাকতো, এমন পেশারে সরকার করতো, আমাদেরকে গিয়ে আটকাতে হতো না, সরকারই ওদেরকে ধরে জেলের মধ্যে ভরে দিত। বলার নেই একজন আমি কতটাই লড়াই করবো। আমি আমার যতটা জুতোর সাইজ সেই রকমই ভাই আমি চলি। এটা আমি বেশি বার খেয়েও চাই না, আমার জুতোর সাইজ যেমন আমি সেরকম ভাবে চলি।
তো আমার যখন দাঁতে 50টা থাকতো, সরকার এইখানে বলতে লাগতো না যে কেন শুভেন্দু অধিকারী এখনো জেলে যাচ্ছে না। শুভেন্দু অধিকারী বলার সাহসটাই পেত না, যেটা 50টা বাঘ আছে ছিঁড়ে খেয়ে ফেলবে একদম রাজ্য সরকারকে আইনের মাধ্যমে মানুষের সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। সেটা নেই, মজা করছে এখন ওরা। এবার আপনারা যদি বলেন এই ধরনের চলতে থাকবে, চলুক, তাহলে সামনে ভোট আসবে, আবার বলবে শুভেন্দু অধিকারী দিল্লি থেকে কিছু নেতা নিয়ে আসবে, এখানকার কিছু নেতাকে আবার বিজেপিতে পাঠাবে তৃণমূল, তো আপনি আমি ভয় খেয়ে যাবো, আরে বিজেপি এসে যাবে, কি হবে রে, হ্যাঁ হবে রে, ত্যান হবে বলে ওদের খপ্পরে পড়ে যাবো, বিজেপি তৃণমূল আবার ভোটটা ভাগ করে নিয়ে নেবে, আপনি আমি আবার 5 বছর ধরে মার খেতে থাকবো। ওরা নাটক করবে, আপনি আমি গ্রামের হিন্দু, গরিব হিন্দু মুসলমান ক্ষতিগ্রস্ত হবে। আমাদের লড়াই গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে স্বাবলম্বী করা। যাক, অন্য বিষয়ে চলে যাচ্ছি। ওয়াকফ সংশোধনী আইন কটা বাজে গো? আর কতক্ষণ বাকি আছে? 10 মিনিট 12 মিনিট মনে না? হ্যাঁ না না অনেকদিন পরে হয়েছে। আচ্ছা, প্রথমে একটা কথা বলে রাখি, আমরা ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা কেন করছি এটা জানতে হবে। মোদিজি যে আইনটা নিয়ে এসেছে সেই আইনে বলছে মুসলমান মহিলাদের নাকি ভালো করবে, মুসলমান গরিবদের নাকি ভালো করবে। আচ্ছা, আপনাদের মনে হয় মোদি মুসলমানদের ভালো করবে? এক বাক্যে পড়ে মনে হয়? তাহলে উনি যে আইনটা নিয়ে এসেছে ওটা মুসলমানদের ভালো হবে মনে হয়? আমি একটু তার সাথে অ্যাড করে দিচ্ছি, মোদিজি গরিব হিন্দু গরিব মুসলমানদের ভালো করবে না, করবে না, করবে না। যদি বলেন আমি লিখে দিচ্ছি, একটা কাজ বলুন যেই কাজেতে গরিব হিন্দু উপকৃত হয়েছে, মুসলমান তো দূরের কথা। সব নাটক দিয়ে চলছে, যখনই নাটক ধরে ফেলবেন হিন্দু মুসলমান করে দেবে ওরা। এরা হিন্দু মুসলমানদের ভালো চায় না, এরা চায় শিল্পপতি যারা পুঁজিপতি, যাদের মাল আছে, টাকা আছে, তেলা মাথায় তেল দিতে জানে। আপনার পাড়ায় যে হিন্দু মানুষদেরকে বিজেপি ভুল বুঝাচ্ছে, তারও এরা উপকার করবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি উপকারী করতো তাহলে আবাস যোজনা নিয়ে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে তৃণমূলের নেতাগুলোকে তিহার জেলের মধ্যে বন্ধ করে রাখতো। যদি এরা আপনার এলাকার গরিব হিন্দুদের ভালো চাইতো, 100 দিনের কাজের টাকা নিয়ে যে সমস্ত তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে, গরিব হিন্দু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো তারা তো কাজ পাচ্ছে না, ওই অন্তত গরিব হিন্দুদের কথা ভেবে তৃণমূলের নেতাগুলোকে ধরে তিহার জেলে বন্ধ করে রেখে নতুন করে 100 দিনের কাজ দিত। এরা গরিব হিন্দুরা ভালো চায় না, মুসলমানেরও ভালো চায় না। যা কেমন ভালো চাইছে আপনার একটু শুনে নেওয়া অন্তত দরকার, তাই না? আইনে বলা আছে ওয়াকফ নিয়ে কেউ দুর্নীতি করলে তার 2 বছর পর্যন্ত জেল হবে। নতুন আইন যেটা এসেছে সেই আইনে বলা হচ্ছে ওয়াকফ নিয়ে দুর্নীতি করলে 6 মাস জেল হবে। এটা মুসলমানদের ভালো করলো না ক্ষতি করলো? তাহলে ওয়াকফ নিয়ে বেশি বেশি দুর্নীতি হবে না এবার? তাহলে ওয়াকফ সম্পত্তির ভালো করলো? মোদিজি যদি বলতো যে আমি মুসলমানদের উপকার করছি, ওয়াকফের দিকে সম্পত্তির দিকে তাকাবে না, অনেক ওয়াকফ সম্পত্তি তোমরা মেরে লুটে খেয়েছো, এবার যদি ওয়াকফ নিয়ে কেউ দুর্নীতি করে তাহলে 12 বছর জেল দিয়ে দেবো, তাহলে নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়িয়ে মোদিজিকে স্যালুট জানাতো, কি গো, তাই না? কিন্তু উপকার করলো কি? ওয়াকফ সম্পত্তি থেকে 2 রকম ভাবে ম্যানেজমেন্ট হয়, একটা হচ্ছে মোতোয়াল্লি ম্যানেজমেন্ট হয়, একটা ডাইরেক্ট ওয়াকফ বোর্ড ম্যানেজমেন্ট করে। মোতোয়াল্লি যেগুলো ম্যানেজমেন্ট করে সেই সম্পত্তি থেকে বছরে যেটা ইনকাম হয় তার 7% ওয়াকফ বোর্ডে যায়। সারা ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে, ওই ওয়াকফ বোর্ডের সম্পত্তি 7% জমা হয়ে কি হয়, ওই সম্পত্তি থেকে ওই টাকা থেকে 7% মানে 100 টাকা ইনকাম হলে 7 টাকা ওয়াকফ বোর্ডে যাবে। পশ্চিমবাংলায় যত ওয়াকফ সম্পত্তি আছে যেগুলো মোতোয়াল্লি দ্বারা পরিচালিত, সেই যত টাকা ইনকাম হবে ওই বোর্ডে যাবে। ওই বোর্ড মুসলিম মহিলাদের বিবাহের জন্য, ছেলেপুলেদের পড়াশোনার জন্য এই ধরনের অনেক আনুষঙ্গিক কাজ করে। 100 টাকায় 7 টাকা জমা হয়। মোদিজি এসে কি করলো, 100 বললো যে মুসলমান মহিলাদের ভালো চাইছে, মুসলমান ছেলেদের ভালো চাইছে, মুসলমান বিধবা মহিলাদের ভালো চাইছে, কিন্তু 100 টাকা যে মধ্যে 7 টাকা জমা হতো সেটা কমিয়ে এখন 5 টাকা করছে। বা যদি কমালে ভোট শক্তিশালী হবে না দুর্বল হবে? দুর্বল হলে কাজ বেশি করবে না কম করবে? মোদি বলছে ভালো চাইছে মুসলমানদের, মোদি যদি এটা 7 বদলে 14 টাকা করতো তাহলে আমি সত্যি স্যালুট জানাতাম। অন্তত 100 টাকায় 14 টাকা জমা হবে, ওই 14 টাকা জমে যে টাকা থাকবে তার থেকে মুসলিম ছেলেদের পড়াশোনা এইসবগুলো কাজ হবে, তাহলে শক্তিশালী হবে। কিন্তু মোদি বলছে নাকি আবার শক্তিশালী করতে চাইছে, ঘোড়ার ডিম লুটতে চাইছে।
কেন এই আইনটা পরিবর্তন করলো? আইনটা পরিবর্তন করার কারণ হচ্ছে মোদির বন্ধু, একটু আগে বললাম হিন্দুও নয় মুসলমানও নয়, মোদির বন্ধু হচ্ছে শিল্পপতিরা, তেল আমাতেই তেল দিতে জানে যারা। তো ওই মোদির বন্ধুদের নজরে পড়েছে কলকাতার ভালো জায়গাটি, ওই মোদির বন্ধুদের নজরে পড়েছে দিল্লি হরিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের যে কটা বড় বড় শহর আছে সেই শহরের কবরস্থানগুলো। সারা ভারতবর্ষে যত শহর আছে সব শহরে দেখবেন কবরস্থান আছে। ওই কবরস্থানের সম্পত্তিগুলো বা ওয়াকফ সম্পত্তিগুলোতে নজর পড়েছে, বলে ওয়াকফ বাই ইউজার, যে ওইখানে আমি নেবো, ওইখানে আমি আমোদ প্রমোদের জায়গা করবো, স্টার হোটেল করব। এমনি আইনে তো পারবে না ওয়াকফ সম্পত্তি নিতে, তাহলে আইনটাকে একটু ঘুরিয়ে আনতে হবে। ওই জন্য মোদি তড়িঘড়ি করে তার বন্ধুদের হাতে সম্পত্তিগুলো তুলে দেবে বলে ওই আইনে সংশোধনী এনেছে। ওরা আমরা বিরোধিতা করছে। ওই আইনে বলা আছে যে 5 বছর নতুন করে ওয়াকফ করতে পারবেন না, ওয়াকফ করার রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে। বলেছে 5 বছর আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি ওয়াকফ করতে পারবেন। কেমন প্র্যাকটিসিং ইসলামের কিন্তু সংজ্ঞাও দিয়ে দেয়নি। আচ্ছা বলেন, অনুশীলনের ইসলাম, ইসলামের মধ্যে এই ধরনের মানে আপনি 5 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, একটা অসত্য কথা বলতে পারবেন না, অন্যায় করতে পারবেন না, মানে টোটালটাই একটা বুজুর্গ আল্লাহর ওলিরা যেরকম ভাবে জীবন যাপন করে আপনাকে আমাকে সেই রকম ভাবে করতে হবে, তাহলে আপনি অফ করতে পারবেন, নালে পারবেন না। কিন্তু এটাও কিভাবে চলতে হবে গাইডলাইন দেয়নি। আমার বাপের বয়সী লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বছর পরে সে যদি গিয়ে অফিসারকে বলে স্যার আমি অফ করব, অফিসার আর মুখের দিকে তাকিয়ে যদি বলে তোমার কপালে দাগ নাই কেন, তুমি ঠিক করে নামাজ পড়োনি, গেল, আপনি আর অফ করতে পারবেন না। কেন বলে দেয়নি তো, প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাও দেয়নি। যদি বলে দাগ ফাগ কপালে ছিঁড়ে ছেড়ে দাগ করে নিয়ে গেলেন, বললে এই বছরে 29টা রোজা ছিল, তুমি তো 25টা রোজা রেখেছো, 4টে ছেড়ে দিয়েছো, তুমি ওয়াকফ করতে পারবে না, গেল তো। আর না, মোদি কি প্রত্যেকের পেছনে একটা করে অফিসার দিয়ে রাখবে নাকি? এই আমি আমার সাথে অফিসার নিয়ে ঘুরবো নাকি? মুসা একটা, আমাদের অ্যাডভোকেট পিয়ারুল, সবাই কি পশ্চিমবাংলা 3 কোটি মুসলমান আছে, তাহলে 3 কোটি অফিসার দিয়ে লাগবে নাকি? ফজরের নামাজটা পড়লো কি পড়লো না দেখবে ভালো করে। এই রোজার মাসে রোজা রাখছে না, লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, ভালো করে দেখো, তাই না? কাউকে গালাগালি দিয়ে, রাগের মাথায় গালাগালি দিয়ে ফেললো না তো, তাই না? মানে ইসলামিক আইন মেনে চলছে কি চলছে না দেখবে নাকি? মানে নতুন করে ওয়াকফ করার রাস্তা বন্ধ করে দিয়েছে। এর বিরুদ্ধে আমরা কেন বিরুদ্ধে? যে ওয়াকফ বাই ইউজার, যেটা সব থেকে ভয়ঙ্কর ব্যাপার। আর মমতা ব্যানার্জি ওই জন্য চুপ করে আছে, ও মজা নিচ্ছে, মনে মনে হাসছে। কেন জানেন? ও কেন ইও চাইছে আমিও কিছু সম্পত্তি এবার নেবো। মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস, এরও ধান্দা আছে কিছু মাল লুটবে। এটা কি কবরস্থান ডান দিকেরটা? হ্যাঁ, কত বছরের পুরাতন কবরস্থান? বলো বলো বলো, কত তোমার জন্মের আগে থেকে এই কবরস্থানে কাগজ নেই, দেখো না, মিলিয়ে দেবে। খুব ভাগ্যক্রমে থাকতে পারে, তাও বলে দিচ্ছি কাগজ নেই। কি হয়েছে? ইনার দাদুর কবর দিয়েছে এখানে, তাই তো? তোমার দাদুর কবর পাওয়া যাবে তো? দাদুর কবর পাওয়া যাবে। কিভাবে হয়েছে? কারো একজনের দাদুর শুধু বেশি জায়গা পড়ে গেছিল, কোথায় কবর দিবি, আমার ওই জায়গাটা আছে, কবর দিবি, যা, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। গ্রামের মানুষরা সবাই কবর দিবি দিয়ে আসছে, কবরস্থান হয়ে আসছে। কারো তো জবরদস্তি তো দখল করিনি আমরা। মানে আপনাদের কারো দাদু বলে দিয়েছিল আমাদের দাদুদেরকে যে এখানে এই 2 বিঘে কি 4 বিঘে জায়গাটা তোমরা গ্রামের মানুষ কবর দেবে, হয়ে আসছে। এটাকে ওয়াকফ বাই ইউজার বলে, মৌখিক দান করে দিয়েছে, চলে আসছে। এরকম মাদ্রাসা মসজিদ এই গ্রাম থেকে ওই গ্রামে মসজিদ 3 কিলোমিটার দূরে, গ্রামের মানুষের অসুবিধা হচ্ছে। আপনার আমার দাদুদের জায়গা আছে, অনেক ছিল, আমার দাদু বলে দিল এই 10 কাঠা জায়গাটা ওইখানে আছে, তোরা মসজিদ করে নে, আল্লাহ রাস্তা আমি দান করে দিলাম, হয়ে আসছে তো নাকি? হয়ে আসছে তো, সেইভাবে ওয়াকফ হয়ে আসছে। কিন্তু কাগজ দেখবেন সেই দাদুর নামে আছে, সেই দাদুকে এখন খুঁজে পাওয়া কি যাবে ভাই? কিন্তু মোদিজিদের নজর ওই জায়গাটাতে পড়েছে, ওই কবরস্থানটাতে পড়েছে। সারা ভারতবর্ষে 8 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি আছে, 4 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি ওই মৌখিক দান। আর নতুন আইনে বলছে ওই মৌখিক দান কি হবে? বাতিল হয়ে যাবে। কিন্তু আমি যতটুকু জানি, মনে হচ্ছে 1954 সালে যে ওয়াকফের অ্যামেন্ডমেন্ট আইন হয়েছিল, সেই সময় রেজিস্ট্রেশনের কথা উল্লেখ ছিল। তার আগে যে সম্পত্তিগুলো দান করেছিল তাহলে কোথায় যাবে? সব মোদিজি কি বলছে, কাগজ দেখাতে হবে। এবার আপনার দাদু, তার দাদুকে কবর থেকে তুলে নিয়ে আসতে হবে। আপনি যদি না কাগজ দেখাতে পারেন তাহলে কি হবে? এটা সরকার নিয়ে নিতে চাইবে। নিয়ে কাকে দেবে? সরকার কি কাজে লাগাবে? ওর বন্ধুদের দেবে। তাহলে বলুন, সরকার নিয়ে যদি মুসলমান মহিলাদের কাজে লাগাবে মনে হচ্ছে? হ্যাঁ, ওর বন্ধুদের দেবে। তাহলে উপকার করছে না অপকার করছে? এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর
কি নিয়ে এসছে, পরিবর্তন নিয়ে এসেছে, তার বিরোধিতা আমরা করছি। এবার আপনাদের বলি, এই যে মৌখিক দানটা আইনের মধ্যে না বাইরে, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থেকে শুরু করে আরো আইনের বলে এই মৌখিক দান যে আপনার দাদু এর দাদুকে বলে দিয়েছিল ভাইটানে, সেটা বৈধ ছিল। মোদিজি যদি বলতেন যে 1954 সালের পর থেকে বা এই নতুন আইন হচ্ছে এর পর থেকে যদি কেউ মৌখিক দান করেছে সেটা কিন্তু অবৈধ হবে, বৈধ নয়, তাহলে মেনে নিয়ে যাবে যে ঠিক আছে চলো। কিন্তু আমি যখন দান করেছি তখন বৈধ কি অবৈধ ছিল? তখন বৈধ। আর তখন বৈধ কাজটাকে আপনি এখন আমাকে অবৈধ বলছেন কেন? ধরুন আপনি আমার আজকে ডেটে আমি বলি, কটা বাজে গো? আজকের ডেটে আমি বলি খাসি খাওয়া, খাসি বলি, ছাগল যদি বলি, কেউ কাটে কেউ জবাই করে, বৈধ তো আমাদের খাওয়া। খাসি দিয়ে উদাহরণ দিচ্ছি, আমরা খেলাম আপনি আমি। কালকে এখন নতুন আইন হয়ে গেছে যে খাসি খাওয়া অবৈধ, আমি ধরছি। তাহলে আমি আজকে খেয়েছি বলে কালকে নতুন আইন হয়েছে কিনা আমি অপরাধী হব? হবো কি ভাই? তাহলে গতকাল আইন ছিল বলে খেয়েছি, আজকে আইন হয়েছে তারপরে যদি খাই তাহলে আমি অপরাধী। তো আমার আপনার দাদু যখন সম্পত্তিটা উৎসর্গ করলো আল্লাহ রাস্তায়, মাদ্রাসার নামে, মসজিদের নামে, কবরস্থানের নামে, তখন বৈধ ছিল, তাই উৎসর্গ করেছে মৌখিক। আর না বৈধ থাকলে খাতায় কলমে করতো। তাহলে আপনি এখন নতুন আইন করে বিগত দিনে 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছরের যে ওয়াকফ সম্পত্তিগুলোকে আপনি অবৈধ ঘোষণা করে দেবেন? এই নিয়ে আমাদের তো লড়াই। তো এই লড়াই আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, আমি নিজে পার্টি হয়েছি, আপনারা জানেন। মাঠে ময়দানে লড়াই আমরা যেমন করছি, আন্দোলন করছি, আর সাথে সাথে আমরা কি করছি, আইনি লড়াই করছি। আমাদেরকে মাঠে ময়দানে লড়াই করতে হবে, আইনি লড়াই করতে হবে। তবে একটা জিনিস, এই বিষয়টা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে বিজেপি, আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, কারণ বিধানসভার দুটো কক্ষে যখন, লোকসভার দুটো কক্ষে যখন এই আইন নিয়ে যখন চর্চা হচ্ছিল, এইটা যখন বিল ছিল, বিজেপি যখন এই বিলটাকে বিধানসভায় নিয়ে এসেছিল, এর প্রতিবাদ যে সমস্ত এমপিরা করেছেন, সেই এমপিদের মধ্যে 90% কিন্তু হিন্দু এমপি, মাথায় রাখবেন। আদিবাসী দলিত সমাজের খ্রিস্টান এমপি ছিল, এর বিরোধিতা করেছে। তাহলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা মাথায় রাখবেন। আমাদেরকে হিন্দু মুসলমানের লড়াই লড়িয়ে দিতে চাইছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে সুপ্রিম কোর্টে লড়াই চলছে, আমার যে মামলা হচ্ছে, আমার মতো প্রচুর মানুষ সুপ্রিম কোর্টে লড়াই করছে, আইনে লড়াই করছে। আমি তো আর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে লড়াই করছি না, উকিলরা লড়াই করছে। যে উকিলরা সুপ্রিম কোর্টে লড়াই করছে, তাদের 100টা উকিল থাকলে 95টা কিন্তু আমার হিন্দু ভাই, খ্রিস্টান, দলিত, আদিবাসী ভাই, মাথায় রাখবেন। ওয়াকফের জন্য, এই আইনকে প্রত্যাহারের জন্য, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য তারা লড়াই করছে। সুতরাং এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা মাথায় রাখবে। এই আন্দোলন চালিয়ে যেতে হবে। মমতা ব্যানার্জি রাজা, আমরা প্রজা নই। মমতা ব্যানার্জি বলে দেবে আমরা আন্দোলন বন্ধ করে দেবো, মমতা ব্যানার্জি বলবে তারপরে দিল্লিতে আন্দোলন করবো, অত সহজ নয়। আমরা পশ্চিমবাংলার অলিতে আন্দোলন করবো, দিল্লিতে আন্দোলন করবো, আমরা আন্দোলন চালিয়ে যাব। তবে আন্দোলনটা আমাদের কি হবে? শান্তিপূর্ণ আন্দোলন হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন হবে, ধর্মনিরপেক্ষতা বজায় রেখে আন্দোলন হবে। এই আন্দোলনে কোনো হিংসার পথ আমরা যেতে দেব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে 2026 সালে মনে থাকবে তো ভাই? ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে ওই দুটো সিম্বলকে মনে থাকবে তো নাকি? ওই দুটো সিম্বলকে কিন্তু আমরা কি করব? বিসর্জন দেব। কারণ একটা আপনার মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নিতে চাইছে, আর অপরটা তাকে সহযোগিতা করছে। দুটো সিম্বলই আমাদের জন্য হাত দিয়া থেকে দূরে থাকতে হবে।